আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, এখন রয়েছে এলপি গ্যাসের আমদানি ও সরবরাহ পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে যুক্ত হচ্ছেন বাংলাদেশ এলপিজি ওনার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হুমায়ুন রশিদ। দর্শক, একুশে বিজনেসের এই অংশটি দেখবেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। শুরু করতে চাচ্ছিলাম মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি দিয়ে, এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ, সেখানে বিশ্ব অর্থনীতি কিন্তু এই মুহূর্তে টালমাটাল। এবং আমি যদি একটু প্রথমেই শুনতে চাই যে ওভারঅল জ্বালানি পরিস্থিতি এই মুহূর্তে কেমন? জ্বালানি পৃথিবীতে আছে, জ্বালানি পৃথিবীতে অভাব নাই, কিন্তু জ্বালানি সরবরাহ বিঘ্নিত হয়েছে। এই সরবরাহ বিঘ্নিত হওয়াতে আজকে আমরা পৃথিবীতে যারা বসবাস করি এবং এই জ্বালানির সাথে আমাদের সভ্যতা, আমাদের চলমান জীবন, আমাদের হাসপাতাল, আমাদের রাস্তাঘাট, লেখাপড়া সবকিছুই সম্পৃক্ত। আজকে যে আমরা যে যুগে বাস করছি সে যুগে এআই এর যুগ। এআই চালাতে হলেও আপনার জ্বালানি কিংবা বিদ্যুতের প্রয়োজন আছে। ফলে একটার সাথে আর একটা ইন্টার রিলেটেড। সেই সকাল আপনি যখন ঘুম থেকে ওঠেন এবং রাতেবেলা যখন ঘুমাতে যান, প্রতিটা সময়ই আপনার এই জ্বালানির কোনো না কোনো অবদান আছে এবং থাকবে। এই জ্বালানির সরবরাহ যদি অনিশ্চিত হয়ে যায় তাহলে কিন্তু আপনার প্রতিদিনকার চলমান জীবন যাপন সবকিছু কিন্তু বিঘ্নিত হবে। একটা দেশে হবে, একটা পৃথিবীতে হবে, একজন ব্যক্তির জীবনেও হবে। ফলে এখন যে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে এই স্বাভাবিক জীবনে অস্বাভাবিকতা বেশি প্রভাব বিস্তার করেছে। আমরা এখন দেখছি যেটা আমরা অনিশ্চয়তার মাঝখানে আমরা ব্যক্তি, দেশ, জাতি সবাই আছি। এই অনিশ্চয়তা থেকে বেরোবার জন্য আমরা এখন আশা করছি যত তাড়াতাড়ি এই জিও পলিটিক্স নিশ্চিত হবে, আলোচনা হয়ে এই এই যে আবার 21%। জি, আমরা এই বিষয়টা নিয়ে যদি পরে কথা বলি, আমরা একটু অন্য একটা প্রসঙ্গ যদি একটু টেনি, যে আপনি নিশ্চয়ই জানেন যে এলপিজি আমদানিতে একক গ্রাহকের ঋণ সীমা শিথিলের একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং এ সময় এরকম একটা সিদ্ধান্ত কতটা যৌক্তিক বলে মনে হচ্ছে আপনার? এটা আসলে প্রশংসার দাবি রাখে। প্রধানত এই দাবিটা মন্ত্রণালয় যে জিনিসটা করেছে এর আগেই এই ব্যাপারে একটা স্টেপ ফরওয়ার্ড ওনারা নিয়েছেন, যেটা হচ্ছে ওনারা বাংলাদেশ ব্যাংকের চিঠি লিখেছেন যাতে এই ধরনের কোনো রকম বাধাগ্রস্ত না হয়। এলপিজির দাম যদি পৃথিবীতে বেড়ে যায় তাহলে যাতে এলপিজি সরবরাহ নিশ্চিত থাকে, এর জন্য বাংলাদেশ ব্যাংকে ওনারা একটা রেকমেন্ডেশন দিয়েছেন, যার ভিতরে একটা জিনিস কভার আপ হয় নাই। যেমন এখানে কিন্তু আপনার 28টা কোম্পানি আছে। এই 28টা কোম্পানি বলা যেতে পারে 28,000 কোটি টাকা থেকে 30,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট আছে, এবং এখানে ন্যূনপক্ষে 1 কোটি লোকের কর্মসংস্থান আছে এই সংস্থায়। সেটা ডিস্ট্রিবিউশন, রিটেল পর্যায় থেকে আরম্ভ করে, ম্যানুফ্যাকচারিং থেকে আরম্ভ করে, ট্রান্সপোর্টেশন থেকে আরম্ভ করে সব জায়গাতে। ফলে এই জায়গাটা একটা জিনিস আমাদের অ্যাড্রেস করা হয়নি, সেটা হচ্ছে যে only 5 or 6 companies যারা এখন ইম্পোর্ট করছেন আর বাকিরা ইম্পোর্ট করতে পারছেন না। কেন পারছেন না? তাদের বিবিধ ব্যাংকিং অসুবিধা ছিল। এই জ্বালানিটাকে নিরবিচ্ছিন্ন সরবরাহের জন্য আরো যদি অন্যান্য সংস্থাকে এই ব্যাংকিং যে ঝামেলাটা ছিল এটাকে সুপারসিড করে যদি বাংলাদেশ ব্যাংক একটা পারমিশন দিতেন যে শুধু এলপিজি আনার জন্য, আমি উল্লেখ করতে চাই না, তারপরে বলতে চাই, ধরেন যেমন বসুন্ধরা এলসি যদি করতে পারে, বসুন্ধরার কাছে 1 কোটির উপরে এলপিজি সিলিন্ডারে আছে বাজারে, তার কাছে প্রায় 2,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট আছে। এই ধরনের অনেকগুলো কোম্পানি আছে যারা এই সুযোগটা চাচ্ছে। ফলে তারা যদি এলসি করতে পারে, এই যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে একক গ্রাহকের ঋণ সীমা শিথিল করা হয়েছে, এক্ষেত্রে নতুন করে কোনো ঝুঁকি তৈরি হবে কিনা, বা বড় কোম্পানিগুলো আসলে সুবিধা পেলেও ছোট কোম্পানিগুলো এক্ষেত্রে পিছিয়ে পড়বে কিনা? এটাতে নতুন করে কোনো রকম ঝুঁকি পড়ার কোনো সম্ভাবনা নাই, 1। 2 নম্বর হচ্ছে যে আমরা এই এলপিজিটা এনে স্টোরেজ করতে পারি না, কারণ হচ্ছে বিআরসি প্রতি মাসে প্রাইস নির্ধারণ করে। এর জন্য কিন্তু আমাদের প্রতি মাসেই আনতে হয়। ফলে আমরা এনে স্টোরেজ করে রাখলাম যে 2 মাস পরে বিক্রি করব, এটা কোনো সম্ভাবনা নাই, এটা হতে পারবে না। ফলে যে জিনিসটা দেওয়া হয়েছে এটা ততখানি এফেক্টিভ হবে
ওর চাইতে বেশি এফেক্টিভ হতো যদি সরকার কিংবা বাংলাদেশ ব্যাংক অন্যান্য প্রতিষ্ঠান যাদের এদের অপারেশনাল সব ইকুইপমেন্ট সবকিছু আছে, লোকবল আছে, বাজার আছে, তারা যদি ইম্পোর্ট করতে পারতো। এই তাদের বিএল কিংবা এসএসডি এই জাতীয় ব্যাংকিং কিছু জায়গায় অসুবিধার জন্য তারা ইম্পোর্ট করতে আজকে পারছে না। এই সুযোগটা যদি তারা পেত যে তাদের অন্যান্য প্রতিষ্ঠানে যদি বিএল থাকে তারপরেও তারা যাতে আমদানি করতে পারে, এবং আমদানি করলে বাজারে এলপিজির কোনো স্বল্পতা পড়তো না। তারা যেখান থেকেই পারতো প্রাইভেট সেক্টর ইম্পোর্ট করতো এবং করছে এখনো কিন্তু ওভাবে শর্টেজ জি, আপনি তো আসলে এলপিজি অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। আপনার কাছে জানতে চাইবো যে এই মুহূর্তে আমদানির কি অবস্থা রয়েছে, বা এই মুহূর্তে এলপিজির আসলে কোনো সংকট আছে কিনা? আজকে পর্যন্ত আমি যতটুকু জানি এলপিজি বাজারে আছে এবং এলপিজি সরবরাহ বিঘ্নিত হয় নাই। আপনি যদি দেখেন নভেম্বর মাসে 29টা জাহাজ একসাথে ইউএস স্যাংশন পায়। ইউএস স্যাংশন পাওয়া মানে হচ্ছে এই জাহাজগুলো কিন্তু চলাচলের জন্য অযোগ্য এবং গ্রহণযোগ্য না। যেসব দেশে যাবে বাংলাদেশ ওদের ভিতর অন্যতম, যে বাংলাদেশে কিন্তু ইম্পোর্ট করতে পারে না। এই 29টা জাহাজ স্যাংশন পাওয়াতে আমাদের অল্টারনেটিভ জাহাজ খুঁজতে হয়েছে। ফলে আমরা ডিসেম্বর মাসে আমাদের ইম্পোর্ট শর্টেজ হয়ে যায়। অলমোস্ট ধরেন 1,20,22,000 টন আমরা ডিসেম্বর মাসে ইম্পোর্ট করি। এই যে শর্টেজ হওয়াতে আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে 1,50,000 টন, 1,52,000 টন। এর ভিতরে 1,20,000 টন আসে, তাহলে কিন্তু আমাদের স্বল্পতা হয়ে যায় 30,000 টন। কিন্তু প্যানিকটা হয়েছে অনেক বেশি। জি, এই প্যানিকটার পেছনে আসলে কারণ কি? মানে এই যে সাধারণ গ্রাহক যারা, তাদের মধ্যে যে প্যানিক তৈরি হয়েছে, এটার পেছনে কারণ কি? এটা কারণ হচ্ছে, আমি যদি দোষারোপ করতে চাই, এটা হচ্ছে কান কথা। একজন আরেকজনকে বলেছে যে আসছে না, জাহাজ বন্ধ হয়ে গেছে, এই জাতীয়। কিন্তু আসলে এই এলপিজি কোনো না কোনো অল্টারনেটিভ রাস্তায় কিন্তু আপনার জানুয়ারি মাসেই চলে এসছে। আপনি ফেব্রুয়ারি মাসে 28 দিনের মাসে ফেব্রুয়ারি মাসে ইলেকশনের মাস ছিল, এবং এই ফেব্রুয়ারি মাসে কিন্তু 1,44,000 টন এসছে, কিন্তু আমাদের রিকোয়ারমেন্ট ছিল 1,40,000 টন। জি, তাহলে কি আমরা আসলে তাহলে এটা বলতেই পারি যে এলপিজি সরবরাহ বা আমদানি যেটা বলেন সেটা আসলে এই মুহূর্তে স্বাভাবিক রয়েছে, কিন্তু ভবিষ্যতে এটা নিয়ে কোনো সংকট বা কৃত্রিম সংকট তৈরি করা হবে কিনা, বা এই ধরনের কোনো বিষয় হবে কিনা ভবিষ্যতে? আমরা এই নভেম্বর মাসে যে 29টা জাহাজ স্যাংশন পাওয়ার পরে আমরা কিন্তু অল্টারনেটিভ সোর্সিং শুরু করি। আমরা কেউ আর্জেন্টিনা থেকে আমরা সোর্সিং করছি। শুধু আর্জেন্টিনা থেকে আসতে অনেক সময় লাগে, আপনি জানেন। কিছুটা চ্যালেঞ্জ থাকবেই, তারপরও কিন্তু বাংলাদেশের প্রাইভেট সেক্টর কিন্তু ভেরি অ্যাক্টিভ। আমার মনে হয় না আগামীতে এই স্বল্পতা থাকবে, এবং স্বল্পতা হওয়ার কোনো সম্ভাবনা নাই। জি, আপনাকে ধন্যবাদ। আমরা অবশ্যই এই বিষয়গুলো নিয়ে আবারও আলোচনায় যাব, তার আগে একটি বিরতি নিয়ে আসছি। দর্শকের পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরবো একটু পরেই, ততক্ষণ সঙ্গেই থাকুন। আবার আমন্ত্রণ 21 বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, বিরতির আগে এলপি গ্যাসের আমদানি ও সরবরাহ পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম বাংলাদেশ এলপিজি ওনার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হুমায়ুন রশিদের সঙ্গে। প্রিয় দর্শক, 21 বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আমরা আবারও তার সঙ্গে আলোচনায় ফিরছি। জি, এবার আসতে চাচ্ছিলাম একটু অন্য একটা প্রসঙ্গে। আমরা যেমনটা জানি যে আপনি রপ্তানিমুখী শিল্পের সাথেও জড়িত, এবং এই মুহূর্তে তেল জ্বালানি সংকটের জন্য এই খাতটাতে আসলে কোনো প্রভাব পড়ছে কিনা? মোটা দাগে সারা পৃথিবীতে এটা প্রভাব আছে, এবং এটা বাংলাদেশের এর বাইরে না। তবে বাংলাদেশ এখন পর্যন্ত অদ্যাবধি যে পরিমাণ জিনিসটা সরকার হ্যান্ডেল করছে, যেভাবে প্রশংসার দাবি রাখে, এবং আমার কাছে মনে হয় সরকার 1 নম্বর হচ্ছে তেলের এবং গ্যাসের দাম বাড়ায় নেই। এখনো যেভাবে রেশনিং করছে, এটা প্রত্যেকটা দেশ এমার্জেন্সি ডিক্লেয়ারও করেছে। আপনার ফিলিপিনের মতন দেশ আপনার এমার্জেন্সি ডিক্লেয়ার করেছে ফুয়েল এমার্জেন্সি বলে। অনেক দেশে পাওয়াই যাচ্ছে না, আর পেলেও অনেক দাম। আমাদের দেশে কিন্তু এখনো দাম বাড়ানো হয়নি, ফলে আমরা দেখতে পাচ্ছি যে এটা কোনো এফেক্ট নাই, কিন্তু সরবরাহ আছে।
তবে সুখবর কিছু আছে, যেটা হচ্ছে সরকার ইত্যাবাদ এই এই এর মধ্যে প্রায় 12 লাখ টন ডিজেল কিনছে। ডিজেলটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এর ভিতরে প্রায় 3 লাখ টন কিনে ফেলেছেন, আর বাকি 9 লাখ টন আসবে ভবিষ্যতে, অতি শীঘ্র কেনা হবে। ফলে আমার কাছে মনে হয় না যে সরকার যেটা বলছে যে আগামী 90 দিনের মতন তাদের স্টকে থাকবে, কথাটা সত্যি। এবং সরকার স্টোরেজের জন্য বিভিন্ন জায়গায় তারা স্টোরেজ করার সুযোগ সুবিধা পাবেন, বিশেষ করে রেলওয়ে কিংবা শিপিং কর্পোরেশনের কাছে যে জাহাজগুলো, যে স্টোরেজ ফ্যাসিলিটিস আছে, প্রাইভেট সেক্টরে যে স্টোরেজ ফ্যাসিলিটিস আছে, এইসব জায়গায় যদি স্টোরেজ করেন সরকার এই আপৎকালীন সময়, তাহলে আমার মনে হয় আমরা জ্বালানি নিয়ে অতখানি অসুবিধায় পড়বো না। এবং আমাদের সাইমালটেনিয়াসলি কিন্তু আমাদের ডোমেস্টিক পেট্রোল এবং অকটেন এবং কেরোসিন তৈরি হয়, এবং এটা বাংলাদেশের চাহিদা বিপুল আকারে কিন্তু সমাধান করে থাকে। ফলে সরকার খুব ভালো হ্যান্ডেলিং করছেন, প্রশংসার দাবি রাখে। কিন্তু সামনে যেটা সবচেয়ে বড় জ্বালানির পাশাপাশি যেটা বড় চ্যালেঞ্জ দাঁড়াবে, সেটা হচ্ছে COGS, কস্ট অফ ডুইং বিজনেস। মানে যে কস্ট অফ ডুইং বিজনেসটা বড় জিনিসটা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের যে পরিবহন খাতে যে খরচ বেড়ে যাবে কিছুটা, তেলের দাম হয়তো সরকারকে ভর্তুকি দিচ্ছেন এখন, কিন্তু আগামীতে হয়তো এটা বাড়াতে হতে পারে, এবং বাড়ালে যে কস্ট অফ ডুইং বিজনেস এবং রপ্তানিতে এবং অন্যান্য জায়গায় যেসব জায়গায় আছে, সব জায়গায় একটা চেইন এফেক্ট আসতে পারে, সম্ভাবনা আছে। তবে সেই জিনিসটা সরকারকে এখনই অ্যাড্রেস করার জন্য একটা নীতিগতভাবে একটা ডিসিশনে যেতে হবে। জি, ভবিষ্যতে যদি আসলে আমরা তো সবকিছুই দেখছি এবং যুদ্ধ পরিস্থিতিও চলমান রয়েছে, এটা যদি দীর্ঘস্থায়ী হয়, সেক্ষেত্রে এই যে এলএনজি সরবরাহে যদি একটু ঘাটতি থাকে, প্রিকশনমূলক একটা ইনফরমেশন যদি একটু জেনে নেই, সেক্ষেত্রে আসলে আপনারা কি ধরনের পদক্ষেপ নেবেন, বা এই যে একটা সংকট সেটা কিভাবে উত্তরণ করা যেতে পারে? দেখেন, এলএনজি কিংবা গ্যাস আমাদের দরকার হচ্ছে প্রায় 4200 MMCFD গ্যাস দরকার। আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে, আমরা বাজারে পাই হয়তো বড় জোর 1800 থেকে 2000 MMCFD গ্যাস, এবং এখানে শর্টেজ আছে অনেকখানি। আর 1100 MMCFD গ্যাস আমরা এলএনজি ইম্পোর্ট করতাম, যেটা আমাদের ঘাটতি পূরণে সহায়ক হিসাবে কাজ করত। তবে এখন আমাদেরকে অল্টারনেটিভ সোর্সিং এর জন্য যেতে হবে, কারণ কাতারে যে ফোর্স ম্যাজর ডিক্লেয়ার করেছে যারা আমাদেরকে গ্যাস দিতেন, এবং ওমানে যেখান থেকে আমরা এলএনজি পেতাম সেখানে ফোর্স ম্যাজর ডিক্লেয়ার হয়েছে। ফলে সামনে কিন্তু আমরা একটা অনিশ্চয়তার মাঝখানে আছি। ফলে আমাদেরকে স্পট মার্কেট থেকেই কিনতে হবে, কিংবা অল্টারনেটিভ G2G কন্ট্রাক্টে যেতে হবে। সেটা অস্ট্রেলিয়া হতে পারে, সেটা জাপান হতে পারে, সেটা আপনার অন্যান্য আরো কিছু জায়গা আছে যেখান থেকে এলএনজি আনা যেতে পারে। এইসব জায়গার সাথে স্পটে কিংবা টার্ম কন্ট্রাক্টে সরকারকে ইমিডিয়েটলি পদক্ষেপ নিতে হবে, এবং নিয়ে সামনে আমাদের জন্য যেটা বিগ টাইম চ্যালেঞ্জ হচ্ছে এই গ্যাস শর্টেজটা। আমরা যেটা ভয় পাচ্ছি যে আমাদের গার্মেন্টস প্রসেসিং, টেক্সটাইল প্রসেসিং এবং অন্যান্য যে ফার্মাসিউটিক্যাল প্রসেসিং জায়গা যেগুলো আছে, এইসব জায়গায় কিন্তু আমাদের জ্বালানির প্রচুর প্রয়োজন আছে। আমরা এই জ্বালানির অল্টারনেটিভ জ্বালানি আমরা কিন্তু ইমিডিয়েটলি করতে পারবো না। ফলে এই এক্সপোর্টটাকে ধরে রাখতে হলে সরকারকে বেশি দাম দিয়ে হলেও এই এলএনজি ইম্পোর্ট অব্যাহত রাখতে হবে, এবং রাখলে কিন্তু আমাদের যারা আজকে বিনিয়োগকারী তারা কনফিডেন্স পাবেন, এবং ভবিষ্যতের বিনিয়োগকারীরা কনফিডেন্স পাবেন যে দুঃসময় সরকার পাশে ছিল, এবং ভবিষ্যতেও বা যে কোনো চ্যালেঞ্জের সময় সরকার পাশে থাকবে। ফলে ব্যবসায়ীদের এই যে কনফিডেন্সটা আর্ন করলেই দেশে কর্মসংস্থান হবে, না হলে কিন্তু হবে না, রপ্তানি বাড়বে না, দেশের বৈদেশিক মুদ্রা আসবে না। আবার বৈদেশিক মুদ্রা না আসলে কিন্তু আবার এই জ্বালানি ইম্পোর্ট করা যাবে না। একটার সাথে একটা ইন্টার রিলেটেড। এই অর্থনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার জন্য সরকারকে এই গ্যাস সরবরাহ নিশ্চয়তা দিতে হবে। যে আরেকটা প্রসঙ্গ নিয়ে একটু আসতে যাচ্ছিলাম, যে একেবারে শেষের দিকে চলে এসেছি, যে সরকার থেকে পর্যাপ্ত সহায়তা থাকার পরেও কিন্তু এই যে তেল নিয়ে একটা সীমাবদ্ধতা তৈরি হয়েছে। এবং আরেকটা বিষয়, এটা হচ্ছে শুনতে একটু হাস্যকর বা খারাপ লাগলো, এটাই সত্য যে ইদানিং বেশ কিছু পোর্টালে বা সংবাদ মাধ্যমের বরাতে আমরা দেখেছি যে
সাধারণ গ্রাহক যারা তারা বিভিন্নভাবে কিন্তু এই যে তেল মজুত করছেন এবং অনেকেই এই যে তেলের যে একটা সীমাবদ্ধতা বা সংকট তৈরি হয়েছে এটাকেই দায়ী করছেন। আপনার কি মনে হচ্ছে? দেখেন, পৃথিবীর সব দেশে অসাধু ব্যবসায়ী আছে, মানে ব্যবসায়ীরা অসাধু না, কিন্তু মুষ্টিমেয় কিছু লোক অসাধু। আর ব্যবসায়ীরা, আপনি যদি দেখেন, শতভাগের ভিতরে 90%, 99%ই ব্যবসায়ী সাধু। কেন? ওনারা কিন্তু কেউ এই এই মজুদদারি হচ্ছেন না, কেউ মজুদ করছেন না। এটা মুষ্টিমেয় কিছু লোক করছেন, যাদের এই ব্যারেলে করে করতে হচ্ছে। তাদের কিন্তু স্টোরেজ ট্যাঙ্কও না, এটা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর এবং দাহ্য পদার্থ। ফলে এটার ব্যাপারে কিন্তু আমার মনে হয় আশেপাশে যারা ভালো ভালো লোক যারা বেশি আছেন সংখ্যায়, তারা যাতে ওনাদেরকে ধরিয়ে দেন সরকারের কাছে যে ওনারা অবৈধভাবে মজুদ করছেন, যেটা অবৈধ এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আমরা এটাকে ধিক্কার জানাই, আমাদের ব্যবসায়িক কমিউনিটি থেকে এটা কোনোভাবে এনকারেজ করা যাবে না। কিন্তু এরকম পরিস্থিতি আসলে সরকারি সিদ্ধান্তগুলোই বা কেমন হওয়া উচিত যে এই যে একটা সমস্যা এটা দূর করার জন্য, বা আপনি যেটা বলছেন যে যারা ভালো আছে তারা হচ্ছে তাদেরকে ধরিয়ে দেবে, সেটা যদি নাই দেয়, কিন্তু সরকারি সিদ্ধান্তগুলো বা তাদের আসলে পদক্ষেপগুলো কেমন হওয়া উচিত? দেখেন, জনগণ কর্তৃক নির্বাচিত সরকার, জনগণই কিন্তু সিদ্ধান্ত নিয়ে সরকারকে সহায়তা করবেন। ফলে সরকার কোনো কিছু করার আগে জনগণ যাতে করার জন্য এগিয়ে আসে, আমরা যাতে এগিয়ে আসি, এটা হচ্ছে আমাদের নৈতিক দায়িত্ব। আমরা সরকারকে সহায়তা করতে চাই সব জায়গাতেই, বিশেষ করে আপনার এনার্জি সেভিং। আজকে প্রথম শর্ত হওয়া উচিত যে আমরা কমিটেড সিটিজেন্স হব, যে আমরা এনার্জি এফিসিয়েন্সিকে এনকারেজ করব, আমরা অল্টারনেটিভ এনার্জিকে এনকারেজ করব, আমরা রিনিউয়েবল এনার্জিকে এনকারেজ করব। এবং আমাদের উচিত আজকে আমরা প্রত্যেকে যাতে কম তেল খরচ করি। এই ক্রান্তি লগ্ন শুধু আমার জন্য না, আমাদের জাতির জন্য, আমাদের দেশের জন্য, ফলে সারা বিশ্বের জন্য। ফলে এটাকে অ্যাড্রেস করে আমাদেরকে মনে রাখতে হবে আমরা যাতে কম তেল খরচ করি, আমাদের প্রয়োজনীয় যতটুকু দরকার ঠিক ততটুকু, এবং আমরা যাতে এনার্জি এফিশিয়েন্ট হই। যদি আমরা হই তাহলে কিন্তু আমাদের জাতির জন্য অনেক বেশি নিশ্চয়তা হবে, অনেক বেশি এনার্জি সিকিউরিটি আমরা গ্যারান্টেড করতে পারব। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে আমাদেরও এমনই কথা যে সবার আগে সচেতনতা আসুক সাধারণ মানুষের। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। ধন্যবাদ। জি দর্শক, এতক্ষণ এলপি গ্যাসের আমদানি ও সরবরাহ পরিস্থিতির নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন বাংলাদেশ এলপিজি ওনার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হুমায়ুন রশিদ। দর্শক, নিচ্ছে একটা বিরতি, 2টা 30 মিনিটে আবারও ফিরে আসবো 21শে বিজনেসে। দেখার আমন্ত্রণ রইল, 21-এর সঙ্গেই থাকুন।